আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানাটা আসলে ফরজ। তুমি যদি বায়োলজি বুঝতে চাও তাহলে সবার প্রথমে যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে কোষ। কোষ সম্পর্কে যার ধারণা খুব ভালো তার অনেক জিনিস খুব সহজে ক্লিয়ার হবে, প্লাস হচ্ছে কোরিলেট করাটা খুব ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে সহজ হয়ে যাবে। আর কোষ বোঝাটা আসলে গুরুত্বপূর্ণ। তুমি এত বড় একটা বই পড়তেছো, এত বড় চ্যাপ্টার গুলো শেষ করে ফেলতেছো, কিন্তু অনেক স্টুডেন্ট আছে আসলে কোষ সম্পর্কে কোনো ধারণা নেই। এখন আমরা জানবো কোষ সম্পর্কে, যেটা এসএসসি এইচএসসি যার কথাই বলো, কোষ সম্পর্কে আসলে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তুমি যদি বায়োলজি বুঝতে চাও তাহলে আগে কোষ জানো, কোষ সম্পর্কে আগে আইডিয়া নাও। একটা কোষের ভেতরে তো সবকিছু। তুমি যে এতগুলো বই পড়তেছো, বায়োলজির এত বড় বড় বই পড়তেছো, আসলে এই বই যে আসছে, বইয়ের পুরো থিমটাই হচ্ছে একটা কোষ। এই কোষ সম্পর্কে ধারণা রাখাটা খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। আমি একদম জন্ম থেকে, তখন তুমি মায়ের গর্ভে আসছো, সেই জায়গা থেকে শুরু করব। সেটা হচ্ছে যখন আমার পিতা এবং মাতা, খেয়াল করো, পিতা হচ্ছে 2n, মাতৃকোষ যেটাকে আমরা বলি। মাতৃকোষ মানে যেই কোষ বিভাজনে অংশগ্রহণ করে, মূল কোষ, আর সেটা থেকে যা কিছু তৈরি হয় সেটা হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল। তাহলে 2n মনে করো পিতা, আর এই 2n হচ্ছে মাতা। ওকে, তাহলে এই যে 2n যেটা আছে এবং এই 2n যেটা আছে, একটা পিতা আর একটা হচ্ছে মাতা। এখন এই পিতা এবং মাতার আলাদা আলাদা সেক্স ক্রোমোজোম আছে। ওকে, এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে আমার জনন কোষ। ওকে, তাহলে পিতার জনন কোষ 2n থেকে n, তাহলে 2n মানে হচ্ছে 46 ক্রোমোজোম। ক্রোমোজোম, এটা হচ্ছে পিতা, আর এটা হচ্ছে মাতা, সেম টু সেম 46 ক্রোমোজোম। ওকে, তাহলে এই 2n থেকে n তৈরি হলো একটা জনন কোষ। কার জনন কোষ? পিতার জনন কোষ। এরপর হচ্ছে এই যে 2n আছে, এটা হচ্ছে মাতা, মাতার জনন কোষ n। ওকে, তাহলে এই n আসলো 23 ক্রোমোজোম, এখানে আসলো 23 ক্রোমোজোম। এখানে বিভাজন প্রক্রিয়া আসছে, ওইদিকে আমরা যাব না। তাহলে এই যে n আসলো, পিতা থেকে যে n অর্থাৎ জনন কোষ আসে তার নাম হচ্ছে শুক্রাণু বা স্পার্ম। ঠিক আছে, আর মাতা থেকে যে জনন কোষ আসে তার নাম হচ্ছে ওভাম। এখন পিতামাতা যখন নিষেকে অংশগ্রহণ করে, পিতামাতা যখন নিষেকে অংশগ্রহণ করে তখন এন এবং এন মিলে তৈরি হয় আমরা, অর্থাৎ সন্তান। ঠিক আছে, এন এন মিলে কি তৈরি হয়? সন্তান তৈরি হয়। তাহলে মাতা থেকে 23 ক্রোমোজোম, পিতা থেকে 23 ক্রোমোজোম, এই যে বংশধারায় পরম্পরা এরকম চলতে থাকে। তাহলে দুইজনের বৈশিষ্ট্য হচ্ছে কার মধ্যে আসলো? সন্তানের মধ্যে আসছে। ওকে, তাহলে এই যে টুয়েনটা হলো দুইটা শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর মিলিত হয়ে তৈরি করছে জাইগোট। কি তৈরি করছে? জাইগোট। খুব সহজ জিনিস, জাইগোট। এই জায়গাটা এখন শুধু বিভাজন হবে। কি হবে? শুধু বিভাজন হবে। কোথায়? মায়ের পেটে। ওকে, মায়ের পেটে কোথায়? এগুলো পরের জিনিস। সে বারবার বিভাজন হবে। বিভাজিত হবার পরে পুরো জায়গাটা আমি বলবো না, খুব সংক্ষিপ্ত আকারে বলবো। এই বিভাজিত হতে 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 একটা সময়ে কোষ বিশিষ্ট, খুব সুন্দর, কোষ বিশিষ্ট মরুলা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? মরুলা সৃষ্টি করবে। মরুলা সৃষ্টি করবে, সব জায়গা কোষ মরুলা সৃষ্টি করবে। এই মরুলাটা আর একটু সুন্দর হয়ে যাবে, ফুলের মতো হয়ে যাবে। তাহলে এই মরুলার যে কোষগুলো আছে, এই কোষগুলো সাইডে চলে যাবে, মাঝখানে ফাঁকা থাকবে। মাঝখানে কি থাকবে? ফাঁকা স্থান থাকবে। এই যে কোষগুলো কোথায় চলে যাবে? পাশে চলে যাবে। ঠিক আছে, এখন কোষগুলো যেহেতু সাইডে চলে গেছে, মাঝখানে পুরো ফাঁকা জায়গা, মাঝখানে পুরো ফাঁকা জায়গা, তাহলে এই যে কোষগুলো, এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। ব্লাস্টো ব্লাস্টোমিয়ার। ওকে, তাহলে এই যে মাঝখানের ফাঁকা জায়গা, এখানে তরল পদার্থ থাকে। কি থাকে? তরল পদার্থ, যেটাকে বলা হয় সিল। সিল, এই ধরনের শব্দ, সল, এই ধরনের শব্দ যখন দেখবা মনে করবা সেখানে তরল পদার্থ আছে। তাহলে এখানে হচ্ছে প্লাস্টোসিল। প্লাস্টোসিল। আর এই যে ব্লাস্টোমিয়ার, ব্লাস্টোসিল একসাথে মিলে এই পুরো অংশটাকে বলা হয় ব্লাস্টুলা। কি বলা হয়? ব্লাস্টুলা। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন এই ব্লাস্টুলাটা আবার বিভাজিত হবে কোন এক বিভাজন প্রক্রিয়ায়।
বিভাজনে আমরা যেতে চাচ্ছি না। কোনো এক বিভাজন প্রক্রিয়ায় সে কি করবে, বিভাজিত হতে 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 কি করবে, গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা, এই গ্যাস্ট্রুলাতে আসার পরে অনেক কিছু হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সে ভ্রূণ স্তর সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে, ভ্রূণ স্তর সৃষ্টি করবে। এই যে ভ্রূণ স্তরটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমার মূল টার্গেটে ছিল এটা, ভ্রূণ স্তর সৃষ্টি করবে। একটা সাধারণ আমরা যে প্রাণী যারা আছে, এই প্রাণীদের ভ্রূণ স্তর তিনটা। কয়টা, তিনটা। সবার বাহিরের যে স্তরটা থাকে, সবার বাহিরের যে স্তরটা থাকে, এটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টো শব্দের অর্থ বাহিরে, ডার্ম মানে ত্বক, এটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম। এরপরের একটা স্তর গেল, দুইটা স্তর গেল, 1 2 3। ভিতরের যে স্তরটা থাকে এটাকে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টো, শব্দের অর্থ অ্যাক্টো। অ্যাক্টো মানে বাহিরের, ডার্ম মানে ত্বক, তাহলে অ্যাক্টোডার্ম মানে বাহিরের ত্বক। ঠিক আছে। এরপরে ভিতরে মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম মাঝখানের স্তর, এবং সর্বভিতরে থাকে এন্ডোডার্ম। এন্ডো শব্দের অর্থ ভিতরে, এন্ডোডার্ম। ওকে, খুব সহজ না? তাহলে খুবই সহজ। আমরা কোথায় চলে আসলাম, ভ্রূণ স্তরে চলে আসলাম। এখন এই যে ভ্রূণ স্তরে আসলাম, আসার পরে ভ্রূণ স্তরে আসলে কি হয়, এই যে আমি ত্বকগুলো লিখলাম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এখানে তো কোষ আসছে তাই না? এই যে আমি বলছিলাম কি আসছে, জাইগোট। জাইগোট বারবার বিভাজিত হয়, বিভাজিত হওয়ার পরে মরুলা তৈরি করে। কি তৈরি করে, মরুলা। মরুলা তৈরি করে। মরুলার পরে কি তৈরি হয়, আমরা বলছি ব্লাস্টুলা, এখানে ব্লাস্টোমিয়ার, এগুলো সব কোষ, এগুলো কোষ। এই কোষগুলো বিভাজিত হয়, কোষগুলো কি হয়, বিভাজিত হয়। বিভাজিত হওয়ার পরে ভ্রূণ স্তর সৃষ্টি হয়। তার মানে অবশ্যই কোষগুলো বিভাজিত, একটা থেকে চারটা, চারটা থেকে অসংখ্য পরিমাণ কোষ সৃষ্টি হবে। এই কোষগুলো সৃষ্টি হওয়ার পরে ভ্রূণ স্তর তৈরি হয়। ভ্রূণ স্তর তৈরি হওয়ার পরে ভ্রূণ স্তর তিনটা থাকে, এই তিনটা ভ্রূণ স্তর আবার বিভাজিত হতে 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 অনেক কিছু তৈরি করে ফেলে। ঠিক আছে, সহজ জিনিস। অনেক কিছু বলতে কি, অনেক কিছু হচ্ছে এই অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটে স্তর আমাদের পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবকিছু তৈরি করে, যা কিছু আছে সবকিছু তৈরি করে। এখন এই যে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তাদের কোষগুলো বিভাজিত হয়। বিভাজিত হওয়ার পরে আমার যে তন্ত্র বলি, তন্ত্র এবং অঙ্গ দুইটা আলাদা জিনিস। তন্ত্র কখন হয়, অঙ্গ কখন হয়, আমরা পরে বলতেছি। সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম হলো বিভাজিত হয়, কোষগুলো বিভাজিত হয়। বিভাজিত হয় আমার স্নায়ুতন্ত্র, এই যে মস্তিষ্ক, আমার হৃৎপিণ্ড, আমার কিডনি বা বৃক্ক, আমার পাকস্থলী, এই যে জিনিসগুলা তৈরি হচ্ছে। তার মানে এখানে অনেক কোষ দরকার না, এটা স্বাভাবিক জিনিস। তাহলে একটা জিনিস তৈরি করতে আমার যেরকম একটা বিল্ডিং তৈরি করতে আমার কি দরকার, ইট দরকার, সিমেন্ট দরকার, বালু দরকার, ঠিক সেরকম আমি একটা বড় অঙ্গ তৈরি করতে হলে আমার কি দরকার হবে, কোষ দরকার হবে। তাহলে এই কোষটার একটাই হবে না, কোষ অনেকগুলা লাগবে। এই কোষ অনেকগুলোর জন্য কোষগুলোকে বিভাজিত হইতে হয়, একটা থেকে আরেকটা, একটা থেকে আরো অনেকগুলো কোষ তৈরি হবে। তাহলে এই জিনিসটা আমি বুঝতে পারলাম, তার মানে আমার দেহটা কোষ দিয়ে তৈরি হয়েছে। এখন প্রশ্ন আসে যে একটা কোষের ভিতরে কি এমন জিনিস আছে যে আমার পুরো দেহটা গঠিত করে। ওকে, তাহলে একটা কোষের ভিতরে কি এমন জিনিস আছে দেখা যাক। মনে করেন আমি একটা সাধারণ কোষ আঁকলাম, আমি ছবি আঁকে এতটা ভালো না, মোটামুটি বুঝাতে পারলেই হয়। দেখো, একটা কোষের ভিতরে কি এমন জিনিস আছে যেটার কারণে একটা হৃৎপিণ্ড, একটা স্নায়ুতন্ত্র, একটা পাকস্থলী, পুরো দেহটা তৈরি হয়ে গেছে তাই না? এখান থেকেই তৈরি হয়েছে, এই কোষগুলো বিভাজিত হতে 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 তৈরি হয়েছে। তাহলে একটা কোষের ভিতরে কি এমন জিনিস থাকে যেটার কারণে আমার পুরো দেহটা গঠিত হয়? তার মানে আমার দেহটা অসংখ্য কোটি কোটি হাজার 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 কোটি কোষ দিয়ে আমার দেহটা তৈরি। তাহলে এই কোষের ভিতরে কি থাকে, সর্ববাহিরে একটা প্রাচীর থাকে স্বাভাবিকভাবে। আপনার বা আপনি তো কোনো একটা বাসায় থাকেন, বাসাটা এইসব দিকে খোলামেলা না, বাসা কি আছে, একটা প্রাচীর আছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে একটু আলাদা, মানুষের ক্ষেত্রে আলাদা। সেটা হচ্ছে উদ্ভিদের দেহে এক্সট্রা একটা প্রাচীর আছে, কারণ তার একটা প্রাচীরের নাম হচ্ছে কোষ প্রাচীর। কি নাম, তো বলেই দিছে, নামই বোঝা যায়। তার একটা আবরণ আছে আলাদা, কি আছে, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর ভেতরে আর একটা প্রাচীর থাকে, কি প্রাচীর থাকে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। কি থাকে, কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি বলতে পারবেন কয়টা স্তর, দুইটা স্তর, যেটা লিপিড দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়, লিপিড, কোলেস্ট্রল, এসব জিনিস দিয়ে তৈরি, খুব সহজ জিনিস। তাহলে এই জিনিসটার নাম কোষ ঝিল্লি। কি নাম, কোষ ঝিল্লি। ওকে, কোষ ঝিল্লি।
এতটুকু জানলেই হবে কোষ ঝিল্লি। এটা কিন্তু দেখেন আপনার মনে করেন এই হাতটা এই হাতের না, মনে করেন এই যে আঙ্গুল, এই আঙ্গুলের একটা অংশ ছোট্ট ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আপনি পরীক্ষা করতেছেন, যেখান থেকে একটা কোষ আপনি তুলে নিছেন। এই একটা কোষ হচ্ছে এটা। ওকে, এরপরে দেখেন এই একটা কোষে কি বললাম কোষ প্রাচীর, যেহেতু উদ্ভিদেরও কোষ আছে এই কারণে আমরা অলরেডি কোষ প্রাচীর দিলাম, মানুষের কিন্তু কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে। তাহলে এই কোষ ঝিল্লির ভিতরে আসলে কি থাকে, চলেন একটা কোষ ঝিল্লির ভিতরে কি কি থাকতে পারে। সবার প্রথমে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তার একটা বাউন্ডারি আমরা পাইছি, বাউন্ডারির ভিতরে পুরো একটা অংশেরও নাম আছে, এগুলো আমরা আলাদা করবো। সবার প্রথমে আমার যে জিনিসটা দরকার, তাকে যে আমি কোষ বলবো সেটার জন্য দরকার, তার জন্য নিউক্লিয়াস। কি দরকার? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের একটা সুন্দর বাউন্ডারি আছে, প্রতিটা জিনিসে আবরণ থাকবে, যার আবরণ থাকবে না তার তো কিছু নাই, তাই না? সে আবরণবিহীন হবে, এটাই তো স্বাভাবিক। এই যে অংশগুলা, এগুলোকে বলা হয় রন্ধ্র বা ছিদ্র, একটা গোল অংশ নিউক্লিয়াস, এরকম পেঁচানো থাকে, খুব সুন্দর লাগে দেখতে। ওকে, এরপরে এরকম থাকে, খুব সহজ। এই যে এটা হচ্ছে একটা কোষ, কোষে নিউক্লিয়াস, কোষে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসের পরে আর কি থাকতে পারে একটা কোষের ভিতরে? মাইটোকন্ড্রিয়া। কি থাকে? মাইটোকন্ড্রিয়া। আমি আগেই বলছি আমি অত সুন্দর চিত্র আঁকতে পারি না। ওকে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিকের মতো হয়ে গেছে কেমন জানি, যেটাই হোক। তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে কি থাকতে পারে? মাইটোকন্ড্রিয়ার সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা খুব ইম্পর্টেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, সরি, তাহলে কি বললাম? মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার সাথে সংযুক্ত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অনেক জিনিস, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো দিচ্ছি এগুলো হচ্ছে রাইবোসোম। কি দিছি? রাইবোসোম। ওকে, মোটামুটি একটু এই যে ছোট্ট একটা গহ্বর দিলাম, ছোট্ট না, ভালোই বড়, ঘোড়ার ডিমের মতো, এটা হচ্ছে কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর। ওকে, আমার বোঝানোর জন্য মোটামুটি এতটুকু যথেষ্ট। আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে সেন্ট্রিওল, মোটামুটি। আচ্ছা, এখন এই যে একটা কোষ আঁকলাম, এই কোষের ভিতরে বললাম কোষ প্রাচীর আছে, কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লির পরে কি আছে? তোমার এই যে নিউক্লিয়াস একটা রাইবোজোম দিছি, কোষ গহ্বর দিছি, তারপর হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ জিনিস সেটা সেন্ট্রিওল দিছি, এটা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। উদ্ভিদের ক্ষেত্রে হলে প্লাস্টিড থাকবে, উদ্ভিদের ক্ষেত্রে হলে কি থাকবে? প্লাস্টিড থাকবে। এখন মানুষের দেহে প্লাস্টিড কেন নাই? এখন স্বাভাবিকভাবে প্লাস্টিডের কাজ কি আমরা জানি, প্লাস্টিড তিন ধরনের, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, নাকি? তাহলে লিউকোপ্লাস্টের তো বসে বসে খাবে, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে ক্লোরো শব্দের অর্থ কি? ক্লোরোফিল। তাহলে ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, আর একটা ক্রোমোপ্লাস্ট। তাহলে এই যে ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমো মানে কালার, তার মানে সে হচ্ছে আপনার দেহকে কালারফুল করবে। তাহলে মানুষের দেহে যদি ক্রোমোপ্লাস্ট থাকে তাহলে মানুষ কি হবে? কালারফুল হয়ে যাবে। তার মানে ক্রোমোপ্লাস্টটা মানুষের দেহে থাকবে না, কারণ তার তো দরকার নাই, তাহলে মানুষ বিভিন্ন কালারের হয়ে যাবে। তাহলে মানুষের দেহে কি থাকে না? প্লাস্টিক থাকে না। তাহলে প্লাস্টিক মানুষের দেহে থাকবে না, থাকবে কার দেহে? উদ্ভিদের দেহে, যার ফলে ফুলের কালার বিভিন্ন ধরনের হয় এবং সে কি করবে? সে পরাগায়নে খুব সহায়তা করে। আচ্ছা, এগুলো আমরা যাবো না। তাহলে এই যে আমি কোষটা আঁকলাম, এই কোষটা আমি কি বলছিলাম? একটা অংশ, ক্ষুদ্র অংশ, যেখান থেকে আমি একটা কোষ বের করে নিছি। ওকে, বের করে নিছি। এখন এই যে কোষটা, এই কোষটাকে আমি বিভক্ত করবো, খেয়াল করো। এই কোষের বিভিন্ন অংশ আছে, এই কোষের বিভিন্ন অংশ আমি দেখানোর জন্য লিখলাম, এই কোষের বিভিন্ন অংশ আছে। সেটা হচ্ছে একটা কোষ, খেয়াল করো, একটা কোষ, এই কোষের দুইটা জিনিস, একটা হচ্ছে জড় বস্তু আর একটা হচ্ছে জীবীয় বস্তু। জড় বস্তু একটাই, সেটা হচ্ছে কোষ প্রাচীর। জড় বস্তু কয়টা? একটাই, সেটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। বাকি যা আছে সব জীবীয় বস্তু, বাকি যা আছে জীবীয় বস্তু, জীবীয় বস্তু, বাকি যা আছে সব হচ্ছে কি? জীবীয় বস্তু। এখন এই যে জীবীয় বস্তুটা আছে, একটু আগে আমি একটা কোষ আঁকছিলাম, এই কোষের ভিতরে বিভিন্ন অংশ দিছিলাম, তাই না? এখন এই যে জীবীয় বস্তুর ভিতরে যেহেতু কোষ প্রাচীর নাই, এরপরে কি থাকবে? কোষ প্রাচীর যেহেতু নাই, কোষ ঝিল্লি থাকবে। তাহলে জীবীয় বস্তুর তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন,
কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এরপরে কি থাকবে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। এরপরে কি থাকবে? নিউক্লিয়াস। ঠিক আছে, এরপরে কি থাকবে? নিউক্লিয়াস। তার মানে জীবীয় বস্তুর একটা গুরুত্বপূর্ণ জিনিস, জীবীয় বস্তুটার অন্য একটা নাম আছে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এখন আমি যদি একটা সংজ্ঞা দিই যে কোষ প্রাচীর দ্বারা আবৃত, একটা কোষের ভিতরে কোষ প্রাচীর দ্বারা আবৃত যা কিছু আছে সবকিছুকে বলা হয় প্রোটোপ্লাজম। একটা কোষ প্রাচীর দ্বারা আবৃত থাকে এবং তার ভেতরে যা কিছু আছে সব হচ্ছে প্রোটোপ্লাজম। এখন আমি কোষ প্রাচীর তাকে বাদ দিয়ে দিছি, এখন কোষ প্রাচীর তো নাই, আছে কোষ প্রাচীর নাই, তাহলে এই যে প্রোটোপ্লাজমের তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। একটা হচ্ছে কোষ ঝিল্লি, আর একটা সাইটোপ্লাজম, আর একটা নিউক্লিয়াস। তাহলে এই যে কোষ ঝিল্লিটা আমরা বলছিলাম, কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটার ভেতরে ঢুকলেই তো আমরা এগুলো পাবো, তাই না? তাহলে কোষ ঝিল্লিটাকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে? সাইটোপ্লাজম প্লাস হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বাদ দিলে সাইটোপ্লাজম। তাহলে এইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে একটা কোষকে আমি দুই ভাগে ভাগ করতে পারবো কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তাহলে আমি নিউক্লিয়াসকে যদি আমি একটা বাদ দেই তাহলে আমার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তাহলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে একটা কোষের গঠন পরিবর্তন হতে পারে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে একটা কোষের গঠন পরিবর্তন হইতে পারে। তাহলে এই যে সাইটোপ্লাজম একটা আলাদা জিনিস, নিউক্লিয়াস আলাদা জিনিস, এবং এই নিউক্লিয়াসের কারণে কোষের গঠনের পরিবর্তন হয়। তাহলে এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমটা মূলত কারা? সেটা হচ্ছে একটা কোষের ভিতরে আমি নিউক্লিয়াস আঁকছিলাম, এই নিউক্লিয়াসটাকে আমি বাদ দিছি, কোষ ঝিল্লিটা, বাকি যা কিছু আছে, অঙ্গতন্ত্র যা কিছু আছে সবই হচ্ছে সাইটোপ্লাজমের অংশ। কিসের অংশ? সাইটোপ্লাজমের অংশ। আমি কথা বুঝতে পারছি? সেটা হচ্ছে আমি নিউক্লিয়াস বাদ দিছি, কোষ ঝিল্লি বাদ দিছি, এরপরে যা কিছু ভিতরে আছে, তরল পদার্থ বলো, অঙ্গ বলো, সবকিছু হচ্ছে কি আমার সাইটোপ্লাজমের অংশ। এই সাইটোপ্লাজম দুইটা ভাগে বিভক্ত। কয়টা? দুইটা। মূলত দুইটা মধ্যে একটা হচ্ছে সাইটোসল, সাইটো সাইটোসল বা তরল মাতৃকা আছে না, মাতৃকা, অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতরের তরল পদার্থকে বলা হয়। এরপরে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অঙ্গাণু। তাহলে এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে আমাকে জানতে হবে। সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কয় ধরনের? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, খেয়াল করো, জোমীয়, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, তার একটা আবরণ আছে, তাহলে এটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, আর একটা ঝিল্লিবিহীন। প্রতিটারে বলছিলাম একটা প্রাচীর থাকবে, তাহলে যেটা প্রাচীর আছে সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আর যেটা প্রাচীর নাই সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে এই যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু তোমাদের পরীক্ষায় আসে, এসএসসি বলো অথবা এইচএসসি বলো, যেটাই বলো, সবগুলোতে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু থেকে তোমাদের এমসিকিউতে আসে। তাহলে এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু মনে রাখার একটা গুরুত্বপূর্ণ টেকনিক আছে, সেটা হচ্ছে মায়ের পাগল, মায়ের পাগল। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু হচ্ছে কি, মনে রাখবো, মায়ের পাগল। তো ঝিল্লিবদ্ধ যদি তুমি পারো তাহলে তো তোমার ঝিল্লিবিহীন এমনিতে হয়ে যাবে, তুমি আলাদা করে ফেলতে পারবা। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি আছে? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু মাতে মাইটোকন্ড্রিয়া, মাতে কি মাইটোকন্ড্রিয়া। এরপরে এর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপরে পদে কি পার অক্সিজম, উদ্ভিদের ক্ষেত্রে হলে প্লাস্টিড, তাহলে পার অক্সিজম, পার অক্সিজম, আর উদ্ভিদের ক্ষেত্রে হলে প্লাস্টিড, প্লাস্টিড। গতে হচ্ছে গলজি বস্তু, গলজি বস্তু বা গলগি বডি, আর লতে লাইসোজোম, লাইসোজোম। তাহলে খুব সহজ। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি আছে, এই জিনিসগুলো পরীক্ষাতে আসে, পরীক্ষাতে সবসময় আসে এমসিকিউতে।
তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর নাম যদি তুমি পারো তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু খুব সহজেই পারবো, সহজ। এখন এগুলো লেখার একটা কারণ আছে, যাতে তুমি কোষটাকে আলাদা করতে পারো, বুঝতে পারো। ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারক্সিজম বা প্লাস্টিড, গোলগি বস্তু, লাইসোজোম, সবগুলোর কি আছে, আলাদা আলাদা কাজ আছে। এবং এই কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার সবকিছু হয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তুমি যে হাঁটো, তুমি কথা বলো, তুমি ঘুমাও, তুমি যত কাজ করো, সব কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সে কি করে? এটিপি তৈরি করে। এটিপি তৈরি করে। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে অংশগুলো আছে, এই অংশগুলো যদি পড়ো তাহলে দেখবে সেখানে শ্বসন প্রক্রিয়া হয়। যখন আমি বাহির থেকে অক্সিজেন নেই প্লাস খাবার গ্রহণ করি, ওই অক্সিজেন এবং আমার খাবারের থেকে পাওয়া যে সরল উপাদানগুলো আছে, এই অক্সিজেনের সাথে ওই সরল উপাদানগুলো বিক্রিয়া করে। কোথায় বিক্রিয়া করবে? মাইটোকন্ড্রিয়ায়। তোমরা যদি শ্বসন প্রক্রিয়া পড়ে থাকো, 9-10 পড়ছো, ইন্টারেও আছে, শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেব চক্র, অ্যাসিটাইল কোয়ে চক্র পড়ছো। তাহলে এখানে দেখবা ক্রেব চক্রে সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয়, 24টা। এই 24টা এটিপি উৎপন্ন হয় যে মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়। ক্রেব চক্র কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। পরীক্ষা এমসিকিউতে আসে। তাহলে এই ক্রেব চক্রে এখানে 24টা এটিপি তৈরি হয়। তাহলে শ্বসন প্রক্রিয়ায় যে তোমার অক্সিজেন এবং তুমি যে খাদ্য গ্রহণ করলা, বিক্রিয়া করে এটিপি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে। তাহলে তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ঠিক আছে। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা দুই ধরনের। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, ঠিকই, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। তাহলে মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা তো খুব সহজ জিনিস, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কেন? কারণ এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য তৈরি হয়। এছাড়া আরো কাজ আছে, সেটা হচ্ছে অমসৃণ। অমসৃণ কেন হয়? তার মানে অবশ্যই সেখানে পেজ ঢালার রাস্তা আছে। তাহলে রাস্তাটা কেন হয়েছে? রাইবোজোমের কারণে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা, গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে কি? এখন এই যে প্রোটিন সংশ্লেষণ করে, সে কি করবে? শুধু শুধু করবে প্রোটিন সংশ্লেষণ? অবশ্যই তার কোনো কাজ আছে। তাহলে এই যে প্রোটিন সংশ্লেষণ করে, সে কোথায় পাঠাই দিবে? সে নিউক্লিয়াসের কাছে প্রোটিন পাঠাই দিবে। কেন? প্রোটিন নিউক্লিয়াসের কাছে কেন পাঠাইতে হবে? নতুন কোষ তৈরির জন্য। ওই যে বিভাজন হবে, আবার তার থেকে সন্তান তৈরি হবে, অথবা নতুন কোষ তৈরি করার জন্য তোমার হাতের কোনো একটা অংশ মনে করো কেটে গেছে, এখন ওই অংশটা কেটে যাওয়ার পরে সেখানে কোষ দরকার না, এই যে কোষ তৈরি হবে, বিভাজন হবে, বিভাজনের জন্য প্রোটিন দরকার। এই প্রোটিনের জন্য এই যে রাইবোজোম তোমাকে প্রোটিন দিবে। আচ্ছা, এরপর হচ্ছে পাগল, পথে কি? পার অক্সিজম, পার অক্সিজম। এরপর হচ্ছে প্লাস্টিড, এরপরে গতে গলগি বস্তু, এরপর হচ্ছে লাইসোজোম। এগুলোর প্রতিটা জিনিসের এক একটা আলাদা আলাদা কাজ আছে আমার দেহের ভিতরে, আমি এত কিছুতে যাব না। এখন এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর কথা আমি আলাদা করলাম, একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে ঝিল্লিবদ্ধ অথবা ঝিল্লিবিহীন যে অঙ্গাণু আমি আলাদা করছি, আমি কি একবারও নিউক্লিয়াসের কথা বলি নাই? কেন? কারণ আমি আগেই বলছিলাম যে নিউক্লিয়াস একটা আলাদা সত্তা। সত্তা বলাটা ভুল আসলে। নিউক্লিয়াস একটা আলাদা জিনিস। তাহলে আলাদাটা বলছি কেন? আলাদাটা বলার অবশ্যই কোনো কারণ আছে। সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসকে যদি আমি আঁকি, দেখো, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কিন্তু কোষের গঠন পরিবর্তন হয়, আমি আগেই বলছি। সেটা হচ্ছে, আমি যদি একটা নিউক্লিয়াসকে আঁকি, এই যে অংশটা, এই অংশটার নাম কি? এই অংশটার নাম কি? এই যে গভীরে থাকে সুতা, তাহলে অনেকগুলো অংশ আছে, তাই না? তাহলে একটা কোষের ভেতরে খেয়াল করো, এই যে একটা নিউক্লিয়াসের ভেতরে টোটাল 5টা অংশ থাকে। কয়টা অংশ? 5টা অংশ থাকে। একটা নিউক্লিয়াসের ভেতরে টোটাল কয়টা অংশ থাকে? 5টা অংশ থাকে। সহজ জিনিস, এই 5টা অংশকে তোমার আলাদা করতে হবে। একটা প্রকৃত নিউক্লিয়াস আর আদি নিউক্লিয়াসকে তুমি কিভাবে আলাদা করবা? আদি নিউক্লিয়াস কি আমাদের দেহে থাকে? মানুষের দেহে না। এক মানুষের দেহে আদি নিউক্লিয়াস থাকে না। কেন থাকে না এবং থাকলে কি সমস্যা সেটাই বলবো। দেখ, সেটা হচ্ছে একটা মানুষের প্রাণীর দেহে অর্থাৎ আমাদের দেহে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের 5টা অংশ থাকে। যদি 5টা অংশ না থাকে তাহলে সে কি হবে? প্রকৃত নিউক্লিয়াস না, সে আদি নিউক্লিয়াস হয়ে যাবে। তাহলে 5টা অংশের ভিতরে সবার প্রথম হচ্ছে, দেখো, এটা হচ্ছে নিউক্লিয়ার প্রাচীর বা পর্দা। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দার ফাঁকে ফাঁকে কি আছে? নিউক্লিয়ার রন্ধ্র আছে। কি আছে? নিউক্লিয়ার রন্ধ্র। ওকে। এরপরে এই নিউক্লিয়ার রন্ধ্রের ভিতরে থাকে এই যে ফোটা ফোটা আমি যে অংশগুলো দিছি, এটা বলা হয় নিউক্লিয়ার প্লাজম। যে তরল পদার্থ থাকে, অর্ধস্বচ্ছ তরল পদার্থ থাকে, এটাকে কি বলা হয়? নিউক্লিয়ার প্লাজম। এটা কি বলা হয়? নিউক্লিয়ার প্লাজম। এরপরে দেখো এই যে তন্তুগুলো আছে, এটাকে কি বলা হয়? ক্রোমাটিন তন্তু। কি বলা হয়? ক্রোমাটিন তন্তু।
কি বলা হয়? ক্রোমাটিন তন্তু। এরপর এই যে গোল অংশটা আছে এটাকে কি বলা হয়? নিউক্লিয় দুঃখিত নিউক্লিওলার নিউক্লিওলাস নিউক্লিওলাস। তাহলে কয়টা লিখলাম? সরি, কয়টা লিখলাম? 4টা। এটা ধরে 5টা ধরো। তাহলে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার অন্ত্র, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়াস, যাদের দেহে যেসব কোষের ভিতরে এই 5টা উপাদানই থাকে তারা হচ্ছে প্রকৃত কোষ। তারা হচ্ছে কি? প্রকৃত কোষ। তার মানে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াস কিরকম গঠন এর উপর ভিত্তি করে কোষ কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। একটা হচ্ছে প্রোক্যারিওট, ক্যারিওট শব্দের অর্থ নিউক্লিয়াস। তাহলে একটা হচ্ছে আদি কোষ আর একটা প্রকৃত কোষ। তাহলে আদি কোষ, আদি কোষ আর একটা হচ্ছে কি? প্রকৃত কোষ। আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আমরা 9-10-এ পড়ছি, পড়ছি না? 9-10-এ পড়ছি। তারপর হচ্ছে আদি কোষ, প্রকৃত কোষ, সেই 6-7 থেকেই পড়ছি। তাহলে এই আদি কোষ কেন বলা হয় প্রকৃত কোষ? যাদের কোষের নিউক্লিয়াসের 5টা উপাদানই আছে তারা হচ্ছে প্রকৃত কোষ। তাহলে আদি কোষ কার? যার নিউক্লিয়াস নাই। এটাই তো না, আসলে নিউক্লিয়াস আছে কিন্তু তার গঠন অসম্পূর্ণ। কিভাবে অসম্পূর্ণ? সেটা হচ্ছে আদি কোষ যারা, সাধারণত তাদের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র এবং নিউক্লিওলাস থাকে না। কি থাকে না? নিউক্লিয়ার মেমব্রেন মানে পর্দা, রন্ধ্র এবং নিউক্লিওলাস থাকে না। তাহলে নিউক্লিওলাস যদি না থাকে, নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে, স্বাভাবিকভাবে ঘরের যদি প্রাচীর না থাকে, ঘরের ভিতরে তো বাতাস, চোর, ডাকাত, আল্লাহর রহমতে সবই ঢুকবে। তাহলে খেয়াল করো, যদি আমার একটা কোষ, এই কোষের ভিতরে নিউক্লিয়াস যদি থাকে, নিউক্লিয়াসের কিচ্ছু নাই কিন্তু মাঝখানে আবরণ টাবরণ সব আছে, প্লাজম তরল পদার্থ আছে, স্বাভাবিকভাবে যদি তার প্রাচীর না থাকে তার ভিতরের তরল পদার্থগুলো কি হবে? সাইটোপ্লাজমে ছড়িয়ে যাবে। কি হবে? সাইটোপ্লাজমে ছড়িয়ে যাবে। তাহলে এই যে সাইটোপ্লাজমে ছড়িয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে তার এই জিনিসগুলো ঠিক থাকবে? ঠিক থাকবে না। তাহলে তখন তাকে আমরা বলবো আদি কোষ। তখন তাকে আমরা কি বলবো? আদি কোষ। এখন এই যে ক্রোমাটিন তন্তুটা আছে, এই ক্রোমাটিন তন্তুর ভিতরে কি থাকে? কি এমন গুরুত্বপূর্ণ জিনিস? সেটা হচ্ছে, আমি যদি ক্রোমাটিন তন্তুটারে আরো বড় করে জুম করে দেখি, ক্রোমাটিন তন্তুর ভিতরে কি পাবো? ক্রোমোজোম। কি পাবো? হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন তন্তুর ভিতরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ক্রোমোজোম। আমি যদি ক্রোমোজোমকে আরো বড় করি, ক্রোমোজোমকে কি করি? আরো বড় করি। ক্রোমোজোমকে যদি আরো বড় করি তার ভিতরে কি পাবো? ডিএনএ। আমি ডিএনএর একটা অংশ কেটে ফেলছি। ডিএনএর একটা অংশ কেটে ফেললে, ডিএনএর একটা অংশ যদি আমি কেটে ফেলি তার ভিতরে কি পাবো? জিন। তাহলে ডিএনএর যেই স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। কি বলা হয়? তাকে কি বলা হয়? ক্রোমোজোমে স্থানে কি? ক্রোমোজোমটাকে আমি আরো বড় করলাম, জুম করলাম, ভিতরে দিকে অসংখ্য পরিমাণে কি? ডিএনএ। অসংখ্য পরিমাণ ডিএনএ এরকম পেঁচানো অবস্থায় আছে। তাহলে এই ডিএনএ এর স্থানে স্থানে কি থাকে? জিন থাকে। কি থাকে? জিন থাকে। এই জিন যে স্থানে অবস্থান করে ডিএনএ, সেই জায়গাকে কি বলা হয়? লোকাস। সহজ। এরপরে তাহলে ক্রোমোজোম, ডিএনএ, জিন। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে বলছিলাম যে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হলে জিনের তার মানে কার পরিবর্তন? ক্রোমোজোমের পরিবর্তন। ক্রোমোজোমের পরিবর্তন মানে কার পরিবর্তন? ডিএনএর পরিবর্তন। ডিএনএর পরিবর্তন মানে কার পরিবর্তন? জিনের পরিবর্তন। তার মানে বৈশিষ্ট্যের পরিবর্তন। কারণ বৈশিষ্ট্য বহন করবে জিন। কে বহন করবে? জিন। কথা বুঝাইতে পারছি? তার মানে এত কিছু যে বললাম সবকিছু নিয়ন্ত্রণ কে করে? নিউক্লিয়াস। পুরো একটা কোষের নিয়ন্ত্রক কে? নিউক্লিয়াস। মেইন মাথা হচ্ছে নিউক্লিয়াস। খুব সহজ জিনিস। তাহলে একটা কোষ আমরা যে বলি যে আদি কোষ, প্রকৃত কোষ কখন বলে? যখন তার নিউক্লিয়াসের গঠন ভিন্ন হয়। আদি কোষের ক্ষেত্রে কি হয়? আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, নিউক্লিয়ার রন্ধ্র বা পোর এবং নিউক্লিওলাস থাকে না। যার ফলে নিউক্লিওপ্লাজম যে তরল পদার্থগুলো আছে ওগুলো সাইটোপ্লাজমে ছড়িয়ে যায়। এটা হচ্ছে আদি কোষ, যেটা ব্যাকটেরিয়ার হয়। এরপরে হচ্ছে কি? প্রকৃত কোষ। প্রকৃত কোষের ক্ষেত্রে কি হয়? প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত থাকে। কি থাকে? সুগঠিত। যার ফলে নিউক্লিয়াস সুগঠিত থাকার ফলে কি হয়? জিনিসগুলো অর্থাৎ প্লাজম গুলো বাইরে বের হইতে পারে না। সবগুলো ঠিক মতো কি হয়? বিভাজন হইতে পারে। কি হইতে পারে? বিভাজন হইতে পারে। বিভাজনে আমরা যাব না। তাহলে এই যে জিনিসগুলো বললাম
এটা হচ্ছে একটা কোষের নর্মাল বেসিক, এগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা কোষ এইরকম, এই যে এত কিছু বলছি, একটা কোষের ভিতরের জিনিস বলছি, এবং এই কোষটা তোমার পুরো দেহটাকে গঠন করছে। এবং এরকম একটা কোষ না, হাজার হাজার ট্রিলিয়ন কোটি কোষ আমাদের পুরো দেহটা গঠন করে। এটাই হচ্ছে তোমার মোটামুটি কোষ নিয়ে আলোচনা, আর তেমন কিছু নাই। যদি এতটুকু বুঝো, অনেক জিনিস তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।